আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। চলেন আজকে লাঞ্চের আইটেমে অনেক কিছু তরকারি বানিয়েছি। ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করে। আজকে লাঞ্চের তরকারিগুলো সত্যি কথা বলতে খুবই লোভনীয় আর খুব কিন্তু স্পাইসি আর অনেক রকম বানিয়েছি। আর আচ্ছা, এখানে ফার্স্টে 500 গ্রাম মাছের ডিম নিয়েছি আর এটা ফার্স্ট ঝাল করে নিতে হবে। তার জন্য হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাছের ডিমটা অ্যাড করে দিলাম। এরই সাথে লবণ আর হলুদের পাউডার সামান্য পরিমাণে দিলাম। আর পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে একদম। আচ্ছা, এরপর হচ্ছে বরবটি মাছের ডিম দিয়ে তরকারি বানাবো। তার জন্য কড়ার মধ্যে ওই 25 গ্রাম পরিমাণে সরিষার তেল অ্যাড করলাম। এরই সাথে হলুদের পাউডার এবং লবণ দিয়ে ফিঙ্গার সাইজের বরবটি কড়াই কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমার কিন্তু বরবটিগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি ঝুড়ো করে 3টা মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম। আলুগুলোও কিন্তু সেম একইভাবে একদম একটু কড়াভাবে মানে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ঠিক যখনই আলুগুলো সেম একইভাবে মুচমুচে লাল করে ভাজা হয়ে যাবে, এই একই তেলের মধ্যে ওই 50 গ্রাম পরিমাণে মাছের ডিম ভেজে নিতে হবে। যেহেতু আমি বরবটি করে মাছের ডিম দিয়ে একটা ঝাল মতো স্পাইসি তরকারি করব। আচ্ছা, এখানে জাল করে রাখা মাছের ডিমটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু জাস্ট মশলা অ্যাড করব, যেমন ঝালমরিচের পাউডার আর হলুদের পাউডার। আর লবণ অ্যাড করতে পারেন, যেহেতু আমি জাল করানোর সময় মাছের ডিমে লবণটা অ্যাড করেছিলাম। আচ্ছা, ফাইনালি মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে মাছের ডিম দিয়ে বরবটি করার তরকারিটা বানাবো। তো একটা হাঁড়ির মধ্যে আমি ওই 3 টিস্পুন সরিষার তেল অ্যাড করলাম। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করেছি। যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হচ্ছে ততক্ষণ আমাদের তেলের সাথে একটু ভেজে নিতে হবে। এরপর হচ্ছে বাকি ধীরে সমস্ত মশলা অ্যাড করবো, যেন হলুদের পাউডার, ঝালমরিচের পাউডার, টমেটো,
ল লবণ মানে সল্ট, ঠিক আছে? কাঁচামরিচ, আচ্ছা পেঁয়াজটা সফট হতে না হতে আমি ৩ থেকে ৪ টা কাঁচামরিচ ওই যে ২ ভাগ করে অ্যাড করে দিলাম। আর এরই সাথে আমি ওই একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম অ্যাড করে দেব। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, গলে যায়, তার মধ্যে আমরা তো সকলেই জানি সল্ট অ্যাড করতে হবে। এখানে ওই সামান্য পরিমাণে সল্ট অ্যাড করে দিলাম। যেহেতু আমি মাছের ডিমেতেও সল্ট অ্যাড করে রেখেছি। আর বরবটি কড়াই আলুটাও ভাজা আছে, ওর মধ্যেও কিন্তু সল্ট অ্যাড করা আছে। আ তার জন্যই কিন্তু আমি সল্টটা অল্পই অ্যাড করলাম। আচ্ছা, এরপর যখন এই পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একটু সফট হয়ে যাবে, এর মধ্যে আমি হলুদের পাউডার অ্যাড করে দিলাম আর ঝাল মরিচের পাউডার অ্যাড করে দিলাম। এরপর ভালো করে বেশ ৫ থেকে ৬ মিনিট মতো কষাতে হবে। যখনই কষাতে, কষাতে তেলটা উপরে ভেসে আসবে আর ফাইনালি সব কিছু মেল্ট হয়ে যাবে, তখন কি ভেজে রাখা মাছের ডিমটা অ্যাড করে দেব। এরপর ২ থেকে ৩ বার মতো স্টার করে মানে মিশিয়ে নেব। তারপর হচ্ছে ভেজে রাখা বরবটি কড়াই এবং আলুটাও মিশিয়ে দেব। এই সমস্তটা একসঙ্গে মিশিয়ে দিয়ে ওই ২ থেকে ৩ মিনিট জাস্ট কষাতে হবে, যেহেতু ভাজা আছে। তারপর সমপরিমাণ পানি দিয়ে ঢাকাটা অফ করে আর জাস্ট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ওই ৬ থেকে ৭ মিনিটের কাছাকাছি আমাদের ফাইনালি মাছের ডিম দিয়ে বরবটি করার তরকারি রেডি হয়ে যাবে। এরপর যে নেক্সট তরকারি বানিয়েছি সেটাও আপনাদের বানিয়ে দেখাবো। তবে হ্যাঁ, পানিটা কিন্তু খুব একটা বেশি দিলে হবে না, যেহেতু সব কিছুটাই ভাজা আছে আর ভালো করে কষানো হয়ে গেছে।
আচ্ছা, এরপর হচ্ছে রাজমা বানাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে 25 গ্রাম পরিমাণে রিফাইন তেল নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হলে এর মধ্যে 2টা তেজপাতা এবং হচ্ছে ওই বড় এলাচ একটা নিয়েছি। তেজপাতা এবং বড় এলাচটা ভাজতে ভাজতে যখনই খুব সুন্দর একটা স্মেল বেরোবে, একে একে আরও কিছুটা মশলা অ্যাড করব। গন্ধটা কিন্তু খুব সুন্দর দারুণ বেরিয়েছে। এরপর হচ্ছে 1 টিস্পুন অফ আস্ত জিরাও অ্যাড করে দিলাম। আর জিরাটা না 2 থেকে 3 মিনিট মতো তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে দেখুন চপড করে রেখেছি। চপড পেঁয়াজ যেটা বলে আর কি, সেরকম করে রেখেছি। আর যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা পিঙ্ক কালার পরিণত হচ্ছে, ততক্ষণ আমাদের তেলের মধ্যে এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমেই রেখে দেবেন। আচ্ছা, এখানে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। এখানে আমি লালটাই চয়েস করেছি, আমার কাছে ছিল আর দেখতেও সুন্দর লাগে। আর লাল মরিচের কিন্তু ফ্লেভারটাই অন্যরকম হয়। আর ঠিক যখন এই পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হবে, এর মধ্যে 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিই। আর বেশ খানিকক্ষণ একটু কষাতে হবে, যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। যখন এই কাঁচা গন্ধটা রিমুভ হয়ে যাবে, এর মধ্যে একে একে পাউডার মশলা অ্যাড করবো, যেমন 1 টিস্পুন অফ টার্মারিক পাউডার মানে হলুদের পাউডার। আর এরই সাথে কালারটা আরেকটু ব্রাইট আনার জন্য 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের পাউডার। জাস্ট একবার মতো মিশিয়ে নেওয়ার পর 1 টিস্পুন অফ ধনিয়া পাউডার। আর যেহেতু আমি আস্ত জিরাটা অ্যাড করেছিলাম, তাই জিরার পাউডারটা এখানে অ্যাড করার কোনো দরকার নেই। আর বেশ কিছুক্ষণ মশলাটা অ্যাড করার পরেও কিন্তু কষাতে হবে, কারণ মশলারও কিন্তু কাঁচা স্মেল থাকে। আর বেশ কিছুক্ষণ কষাতে কষাতে যখনই দেখবেন সমস্তটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ওপরে মানে দাঁড়িয়ে পড়েছে। আর ঠিক এই স্টেজে অ্যাড করে দিন সল্ট, মানে স্বাদ মতো লবণ। 1 টিস্পুনই অ্যাড করলাম, তারপরে পরেও অ্যাড করা যাবে। তো লবণটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিলাম। আর আজকে কিন্তু 250 গ্রাম পরিমাণে রাজমা বানাবো। আমি কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখলে কী হয় জানেন তো, খুব বড় বড় সাইজের হয় আর একেবারে সফট ভাব, একেবারে খাস্তা হয়। আপনাদের হাতের কাছে সময়টা কম থাকলে, যদিও বা ভুলে যান, সকালে উঠে উষ্ণ পানিতে যদি ভিজিয়ে রাখেন, ওই 4 থেকে 5 ঘন্টা রাখলেই ম্যাক্সিমাম হয়ে যাবে। আর কত বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন। তো সমস্তটা পানি থেকে ছেঁকে ছেঁকে এই যে গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ভালো করে কষাতে হবে আবারও। আচ্ছা, রাজমাটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ কষাতে হবে। আর কষানো কমপ্লিট হয়ে গেছে কীভাবে বুঝবেন? এই যে দেখুন গ্রেভির সাথে কীভাবে মিশে গেছে, একেবারে মাখা মাখা হয়ে গেছে না? ঠিক এই স্টেজে পানি অ্যাড করে দিতে হবে। তো আমার কিন্তু রাজমাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আর পানিটা দেবো যেহেতু 250 গ্রাম রাজমা, আর এখানে আপনাদের 1.5 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করতে হবে। পানিটা অ্যাড করার পর ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা অফ করে দেবেন। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে ঘড়ি ধরে 15 মিনিটের মধ্যে আমাদের রাজমা তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে মাছের ডিমের যে কালিয়াটা বানাবো, তার জন্য রেডি করছি। কড়াইয়ের মধ্যে ওই 25 গ্রাম পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1 টিস্পুনও আস্ত জিরা অ্যাড করলাম। আর পেঁয়াজ এখানে 200 গ্রাম পরিমাণে নিয়েছি, খুবই স্লাইসভাবে কেটেছি। আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে সফট করে নিতে হবে তেলের সাথে। ওই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করেই কিন্তু পেঁয়াজটা একেবারে সফট করতে হবে। খুব একটা মুচমুচে করে ফেললে কিন্তু হবে না।
আচ্ছা, ঝালের জন্য এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। ওই ৫ থেকে ৬টা ২ ভাগ করেছি। আর আবারও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যেকোনো কালিয়া বানাতে কিন্তু পেঁয়াজটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে খুব স্লাইসভাবে কাটতে হয়। আর পেঁয়াজটা কিন্তু একেবারে এমনভাবে কষাতে হয়, একেবারে মাখো মাখো, একেবারে সফট সফট ভাব হয়ে যাবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ। তো মরিচটা অ্যাড করার পর এটা আবারও কষাচ্ছি আমি। একটু সময় ধৈর্য ধরে যে কোনো রেসিপি তরকারি বানালে কিন্তু টেস্টটা একেবারে অন্যরকম হয়। তো আচ্ছা, কালারের জন্য হলুদের পাউডার অ্যাড করে, আচ্ছা আমি কিন্তু হলুদের পাউডার অ্যাড করার পর বেশ কিছুক্ষণ কষাবো, যেহেতু কাঁচা স্মেল বেরোয় হলুদের। আর হলুদের পাউডারটা ফার্স্ট অ্যাড করার কারণে হচ্ছে কালারটা খুব সুন্দর আসে। এরপর হচ্ছে একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজের সাথে অ্যাড করলাম। আর বেশ কিছুক্ষণ কষাতে হবে। তবে হ্যাঁ, টমেটোর ওপর কিন্তু সল্টটা দিতে একেবারেও ভুললে হবে না, যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর একেবারে মেশাতে হবে, একেবারে যে মাখো মাখো পেঁয়াজ এবং টমেটো যতক্ষণ না হচ্ছে মাখো মাখো, ততক্ষণ আমাদের কোনো রকম মশলা অ্যাড করলে হবে না। আচ্ছা, পেঁয়াজ এবং টমেটো এইভাবেই একটু জাস্ট ৩ থেকে ৪ মিনিট মতো রেখে দিলাম, যাতে ধীরে ধীরে সফট ভাব চলে আসে। আর দেখতেই পাচ্ছেন সফট সফট ভাব চলে এসেছে। এরপর হচ্ছে মশলা অ্যাড করব। আচ্ছা, কালারটা আরেকটু সুন্দর আসার জন্য 1 টিস্পুন অফ রেড কাশ্মীরি লাল মরিচের পাউডার অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটাকে। যেহেতু আমি আস্ত জিরা অ্যাড করেছিলাম, জিরার পাউডার অ্যাড করব না। আর কাঁচা মরিচটা কিন্তু খুব ঝাল ছিল, তার জন্য ঝাল মরিচের পাউডার অ্যাড করব না। আচ্ছা, কষাতে কষাতে যখন দেখবেন নিচের দিকে একটু ধরে ধরে আসছে, তখন অল্প পানি অ্যাড করতে পারেন। আমার যেহেতু স্টেনলেস স্টিলের কড়া, তো খুব তাড়াতাড়ি মানে তাপটা লেগে যায় আর কি। তো নিচের দিকে একটু ধরে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্যই একটু জাস্ট পানি অ্যাড করলাম, সামান্য পরিমাণে। পানিটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আবারও কিন্তু কষাতে হবে, যেহেতু এখনও সমস্তটা ভালো করে মানে সফট সফট ভাব এবং একেবারে মাখো মাখো হয়নি। আরও কিছুক্ষণ কষাতে হবে। আর কষাতে কষাতে সমস্ত ময়েশ্চারটা যখন শেষ হয়ে যাবে, একেবারে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কীরকম টেক্সচার হয়ে গেছে, এর মধ্যে যে চাল করে রাখা মাছের ডিমটা অ্যাড করে দেবো। আর মাছের ডিম অ্যাড করার পর কিন্তু কোনো রকম পানি অ্যাড করলে হবে না। খুব ভালোভাবে গ্রেভির সাথে মাছের ডিমটা একটু কষাতে হবে, যাতে মাছের ডিমের মধ্যে কোনো কাঁচা স্মেল না থাকে, আর খুব সুন্দর একটা গ্রেভির সঙ্গে একেবারে মিশে মিশে যায়। তখনই কষাতে কষাতে নিচের দিকে ধরে আসবে, অল্প পানিও অ্যাড করতে পারেন। অল্প পানি অ্যাড করে ভালো করে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে। মাছের ডিমের কিন্তু কাঁচা কাঁচা খুব স্মেল বেরোয়। আর যত কষানো হবে ততই কিন্তু টেস্টটা একেবারে দ্বিগুণ পরিমাণে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, লবণটা একটু কম লাগছিল, তার জন্য লবণটাও অ্যাড করে দিলাম। আর পানিটা যে অল্প অ্যাড করেছিলাম, যতক্ষণ না ময়েশ্চারটা একেবারে শেষ হচ্ছে, একেবারে শুকনা শুকনো হচ্ছে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করে করে এটা কষাতে হবে। মানে ধরুন একটু জাস্ট স্টার করলাম, তারপরে বেশ কিছুক্ষণ মানে ওই ৩ থেকে ৪ মিনিট মতো রেখে দিলাম, আবার একটু স্টার করে নিলাম। এইভাবে কিন্তু কষালে টেস্টটাও ভালো আসে, আর কষানোটাও কিন্তু 100% কমপ্লিট হয়।
আচ্ছা, মাছের ডিমটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। হাফ গ্লাসের একটু বেশি পানি এড করে ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা যতক্ষণ না বলক আসছে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। আর যখনই বলক এসছে দেখতেই পাচ্ছেন এখানে ফ্রেশ ধনেপাতা কুচি এড করব। এরপর হচ্ছে একেবারে মাখো, মাখো মাছের ডিমের কালিয়া, মানে একেবারে পানি, পানি থাকলে হবে না। একেবারে মাখো, মাখো শুকনো, শুকনো হয়ে যাবে তখনই আমাদের গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। মাছের ডিমের কালিয়া রেডি। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে টক ডাল বানাবো। মানে কাঁচা আমের ডাল না, আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে। ফার্স্ট আমি এখানে ১০০ গ্রামের একটু কম মসুরের ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে এখানে ১ গ্লাসের কাছাকাছি পানি এড করলাম। আর এর মধ্যে এড করতে হবে হলুদের পাউডার এবং এখানে আমি ৩ টা আমসি দিয়েছি। ৩ টা আমসি কিন্তু বেশ ভালোই টক হয়। তো এরপর হচ্ছে হলুদের পাউডারটা অ্যাড করে দেব। দিয়ে ঢাকাটা অফ করে ৩ টা সিটি দিলেই কিন্তু ফাইনালি আমসি এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর যখনই সিদ্ধ হয়ে যাবে ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। আর যেহেতু টক ডাল হচ্ছে, আর ডালের একেবারে থিকনেসটা একেবারে পাতলা পাতলা হবে, টক ডাল কিন্তু ঘন খাওয়া যাবে না, তাহলে ভালো লাগে না, বেকার লাগে। যত বেশি পানি দেবেন মানে টকের ওপর নির্ভর করছে। অতিরিক্ত পানি দিয়ে দিলে কিন্তু টক ভাবটা আর লাগবে না। এই যে আমি ৩ গ্লাস পরিমাণে পানি দিয়েছি, যথেষ্ট। এরপর হচ্ছে লবণটাও অ্যাড করে দিলাম। আচ্ছা, আমশিতে যেহেতু লবণ অ্যাড করা আছে তার জন্য আমি 1 টিস্পুন আমি সল্ট অ্যাড করলাম। 1 টিস্পুনই আমার লাগবে আর কি। ডালটা ভালো করে ফুটে যাওয়ার পর এরপর হচ্ছে ফোড়ন দিতে হবে। আচ্ছা, টক ডালে আমরা স্বাভাবিক সবাই জানি, কেউ রসুন পছন্দ করে, পেঁয়াজ পছন্দ করে। আমি কিন্তু আজকে পেঁয়াজটা দেবো না, সরিষার তেল অ্যাড করলাম একটা কড়াইয়ের মধ্যে। এর মধ্যে থেতো করা রসুন অ্যাড করব আর সাদা সরিষা অ্যাড করব। যখনই দুটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে একটু লাল লাল কালার এসে যাবে, সুন্দর স্মেল বেরোবে, ওই যে ফুটে যাওয়া টক ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেবো।
আচ্ছা, বাসার মেম্বার একজন ছোলা ভর্তা খেতে চাইলো, তাই ভাবলাম রান্নাটা একটু স্টপ করে ছোলা ভর্তাটা রেডি করে দিই। এখানে আমি ওই বেশ কিছুটা কাঁচা ছোলা নিয়েছি, আর কোনো রকম পানি, সল্ট, হলুদের পাউডার অ্যাড না করে ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আচ্ছা, কীভাবে বুঝবেন যে কাঁচা ছোলাটা ভাজা হয়ে গেছে? দেখবেন ছোলার উপরে যে আস্তরণটা থাকে সেটা একদম ব্ল্যাক হয়ে এসছে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, তখনই বুঝবেন ছোলাটা একেবারে ফাইনালি ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ছোলাগুলো বড় বড় সাইজের হয়ে গেছে, আর সুন্দর স্মেল বেরিয়েছে, এবং আস্তরণটা কালো হয়ে গেছে। এরপর হচ্ছে এটাকে মাখাতে হবে। ছোলা ভর্তা যেহেতু বলেছি, তো এখানে একটা পেঁয়াজ নিয়েছি, স্লাইসভাবে কেটেছি, আর একটা শুকনা মরিচ এটা তেলে ভেজে নিয়েছি। এরপর কি একটু লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মলচাতে হবে পেঁয়াজ, শুকনা মরিচ এবং লবণটা। আচ্ছা, শুকনা মরিচটা দিয়ে ভালো করে মলচালে কী হবে বলুন তো, ফ্লেভারটা পেঁয়াজের সঙ্গে একেবারে সুন্দরভাবে মিশে যাবে, আর ছোলা ভর্তা খুব দারুণ টেস্ট হয়। আর পেঁয়াজটা এমনভাবে মলচাতে হবে একেবারে সফট সফট ভাব হয়ে যায় যেন। এই যে দেখুন আমি যেভাবে মলচাচ্ছি, আর যখনই সফট ভাব হয়ে যাবে সরষের তেলটা অ্যাড করে দিন, আর তেলটা অ্যাড করে দেওয়ার পর মিশিয়ে নিয়ে এই ছোলা ভাজাগুলো মিশিয়ে নিন, ব্যাস হয়ে গেল ছোলা ভর্তা। আর ছোলা ভর্তাটা দেখে কার কার জিভে পানি আসছে বলবেন কিন্তু, ঠিক আছে? ছোলা ভর্তা হয়ে গেছে, এরপর হচ্ছে মূলো শাক ভাজা করব। আমি ৩ আটি মূলো শাক ভালো করে একদম ফাইনলি চপড করে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে শুকনো শুকনো করে রেখেছি। এরপর একটা ডিশের মধ্যে মূলো শাকটা কাটিং করে রাখা ওটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে 1 টিস্পুন অফ সল্ট অ্যাড করব। অ্যাড করে ঢাকাটা অফ করে এটা সিদ্ধ করতে দিতে হবে।
আচ্ছা, মূলো শাকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে ভাজবো। কড়াই নিলাম, কড়াইটা ভালোভাবে গরম হলে এর মধ্যে সর্ষের তেল অ্যাড করব। ওই তেলটা একটু বেশিই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তেলটা গরম হলে হাফ পেঁয়াজ এখানে কুচি করে রেখেছি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আর পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে ২টা শুকনা মরিচ আমি ৩ টুকরো করে রেখে দিয়েছি, এর মধ্যে ছেড়ে দিলাম। আর পেঁয়াজটা আর শুকনা মরিচটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একদম গন্ধ বেরোবে, এর মধ্যে থেঁতো করে রাখা রসুনটাও অ্যাড করে দেবো। এই শুকনা মরিচ এবং পেঁয়াজের কালারটা একেবারে ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে রসুনটাও অ্যাড করে দিলাম। রসুনটা হালকা গোল্ডেন কালার হলে এর মধ্যে সিদ্ধ করে রাখা মূলো শাকটাও অ্যাড করে দিই। আর মূলো শাকটা অ্যাড করার পর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ব্যাস, মূলো শাক ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওইদিকে আমি ভাতটাও বসাবো। তো এখানে আমি ভাতের চালটা রেডি করে রেখেছি ধুয়ে। এরপর হচ্ছে এর মধ্যে পানি অ্যাড করব, পানি অ্যাড করার পর ভাতটা বসিয়ে দেবো। আচ্ছা, ভাতটা বসানোর পর বেশ কিছুক্ষণ দেখুন পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এরপর হচ্ছে পানি অ্যাড করে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। যখনই ওই ফ্যানটা বলক আসবে তখনই ভাতটা চেক করে নিতে হবে, তারপরেই ভাতটা রেডি হয়ে যাবে। ফ্যানটা উপরে উঠে এসছে আর ভাতটা একটু চেক করে নেব হয়েছে কি। তো আমার ফাইনালি কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে টমেটো ভর্তা করব, তার জন্য বেশ কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, একটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, একটু সল্ট দিয়ে ভালো করে মলসে মলসে একটু শুকনো মরিচটাকে একদম সফট ভাব করতে হবে, গুঁড়ো করে নিতে হবে। তারপর হচ্ছে টমেটো ভেজে রেখেছি তেলের মধ্যে,
এরপর হচ্ছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও অ্যাড করবো, স্লাইস করে কেটে রেখেছি। শুকনো মরিচ, লবণ এবং পেঁয়াজটা ভালো করে মলচে মলচে সফট করে নিতে হবে। তারপর হচ্ছে ধনে পাতাটাও অ্যাড করবো। আর টমেটো কিন্তু আমি 3টা টমেটো তেলের মধ্যে ভেজে রেখেছি লবণ দিয়ে। বেশ একদম দেখে তো আমার জিভে পানি চলে আসছে। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো রকম প্লেন তেল ইউজ করব না। আমি যে টমেটো ভেজে রেখেছি তেলটা, ওই তেলটা অ্যাড করলাম। এর টেস্টটা কিন্তু অনেকটাই অন্যরকম আছে। আপনারা চাইলে এতে লেবুর রসও অ্যাড করতে পারেন, বেশি টক ভাব আছে। টমেটো অ্যাড করার পর ভালো করে হাতের সাহায্যে মলচে মলচে এক্কেবারে ভর্তা বানিয়ে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে বিফ টিকিয়া বানাবো। তার জন্য এখানে দেখুন বিফ নিয়েছি। বিফ কিমা নিয়েছি। এর মধ্যে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা কুচি এবং হচ্ছে জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছি। এখানে 2 টিস্পুন অফ অ্যাড করবো। ঝালের জন্য এবং ফ্লেভারটা সুন্দর আসার জন্য 1 টিস্পুন অফ কাঁচামরিচ কুচি অ্যাড করলাম। আর একটু হলুদের পাউডার সামান্য পরিমাণে। সামান্য একটু ঝালমরিচের পাউডার, যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি, ঝালমরিচের পাউডারটা সামান্যই অ্যাড করলাম। এরই সাথে হাফ টিস্পুন অফ ধনিয়ার পাউডার। আচ্ছা, এর সাথে অ্যাড করতে হবে। আচ্ছা, এরই সাথে অ্যাড করতে হবে 1 টিস্পুন অফ বেসন। বেসনটা অ্যাড করার কারণেই কিন্তু ফ্লেভারটাও ভালো আসে। আর টিকিয়াগুলো কিন্তু ভেঙে ভেঙে যায় না। আর বেসনটা অ্যাড করার পর ভালো করে মেশানোর পর এর মধ্যে হাফ টিস্পুন অফ চিকেন ফ্রাই মশলা অ্যাড করতে হবে। এর ফ্লেভার এবং গন্ধ এবং টেস্টটা অনেকটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এরই সাথে অ্যাড করতে হবে সরিষার তেল। তেলটা কিন্তু 1 টিস্পুন আমি অ্যাড করলাম। আচ্ছা, তেলটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে। তারপরে হচ্ছে সল্টটাও অ্যাড করে দিতে হবে। স্বাদ মতো সল্টও অ্যাড করে দিলাম। আর কি ভালো করে মিশিয়ে নিয়ে টিকিয়ার শেপ দিয়ে যে যেরকম পছন্দ করেন, গোল গোল কেউ পছন্দ করেন, মানে ওই যে রাউন্ড শেপ বলের মতো যেরকম হয়, আমি কিন্তু এখানে ওই চ্যাপ্টা চ্যাপ্টা মতোই করবো। রাউন্ড শেপে কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা ভাব। তেলটা ভালো করে গরম করতে হবে। আর ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই যে টিকিয়ার শেপ দিয়েছি চ্যাপ্টা চ্যাপ্টা রাউন্ড রাউন্ড, একে একে ছেড়ে দেবো। আর এক পাশটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল কালারটাও চেঞ্জ হয়ে গেলে পাল্টে দিন। আর দুই ধারটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ছেঁকে তুলে দিন। ব্যাস, বিফ টিকিয়া রেডি হয়ে গেল। খুব টেস্ট হয় কিন্তু, এইভাবে একবার ট্রাই করে দেখুন।
আচ্ছা, এরপর হবে সাটিং মাছের ভর্তা। জানি না কে খেয়েছেন? একটা সাটিং মাছের মোটা সাইজের পিস নিয়ে যত হলুদ, লবণ মিশিয়ে মাখিয়ে নিই। আর এরই সাথে ২ টা আলু স্লাইসভাবে কেটে ওই হলুদ, লবণ মিশিয়ে এই কড়াইয়ের মধ্যে তেলে ভাজতে দিচ্ছি। এরই সাথে দেখুন ছোটো, ছোটো আকৃতি ভাবে যে আছে ওগুলো হচ্ছে রসুন। রসুনটাও দিয়েছি। ৩ টে একসঙ্গে ভালো করে লাল, লাল করে ভেজে নিয়ে এরপর হচ্ছে ভর্তা বানাবো। এটার মধ্যে ট্রান্সফার করে নিলাম। মাছটা একটু ঠান্ডা হতে সময় লাগবে। তো অতিরিক্ত গরম আছে তাও আমি একটু ভেঙে, ভেঙে নিচ্ছি যাতে মাখার সময় খুব সুবিধা হয়। আর শার্টিং মাছের কিন্তু কাঁটা খুব কম থাকে। আমি কাঁটাটা বাদ দিয়ে দিলাম। আর ছোট, ছোট এক একটা কাঁটা থাকে সেগুলোও কিন্তু বেছে, বেছে বাদ দিয়ে দেব। কাঁটাটা বাদ দেওয়া হয়ে গেলে এই শার্টিং মাছের পিসটা কিন্তু একেবারে হাতের সাহায্যে একটু ঝুরো, ঝুরো করে নেব। তাতে কি হয় ভর্তাটা বানাতে খুব সুবিধা হয়। চলেন অনেক গল্প হয়ে গেছে। এরপর হচ্ছে শার্টিং মাছের ভর্তাটা রেডি করব। ২ টা শুকনো মরিচ তেলে অলরেডি আমি ভেজে রেখেছিলাম। এর মধ্যে সল্ট দিয়ে ভালো করে মলসে, মলসে যেমন ভর্তা করে আর কি। মরিচটাকে লবণের সাথে অ্যাড করে নেব ভালো করে। আর মাছের পিসটা যেহেতু বড় সাইজের ছিল আমি মিডিয়াম সাইজের একটা আস্ত পেঁয়াজ নিয়েছি আর খুবই মিহি করে কেটে রেখেছি। আচ্ছা, পেঁয়াজটা ভালো করে মলসানোর পর এখানে কিন্তু তেল অ্যাড করব না যেহেতু মাছ এবং আলু রসুনে খুব ভালোই তেল আছে। তো অতিরিক্ত তেল হয়ে গেলে তেল, তেল ভাব লাগবে, খেতে ভালো লাগবে। আর রসুনের কোয়ার জন্য কিন্তু টেস্টটা আর এই যে সাইটিং মাছের একটা স্মেল থাকে সেই স্মেলটা লাগবে না রসুনের কোয়াগুলো দেওয়ার কারণেই কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে আলু রসুন এবং মাছগুলো ভালো করে হাতের সাহায্যে ভেঙে ভেঙে পেঁয়াজের সাথে ভর্তা বানিয়ে নিতে হবে। আমি তো বলছি আর জিভে পানি চলে আসে, এতটাই টেস্ট হয় এটা, খুব দারুণ খেতে লাগে। আচ্ছা, সাইটিং মাছের ভর্তাতে কিন্তু আরেকটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, ধনেপাতা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব, তাতে কি ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে। আচ্ছা, ভর্তাটা রেডি হয়ে গেছে। আর যেই তেলে আমি মাছ এবং আলু রসুনটা ভেজেছিলাম অল্প তেল ছিল এর মধ্যে আমি অ্যাড করে দেব। কাঁচা তেল কিন্তু আমি দিচ্ছি না, একদম সামান্য তেল ছিল। ফ্লেভারটা একেবারে মাছ আলুর ফ্লেভারই তেলে আছে, তো তেলটা অ্যাড করে দিলাম। ব্যাস আমার কিন্তু স্যাটিং মাছের ভর্তা রেডি হয়ে গেছে। একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়ে স্যাটিং মাছের ভর্তাটা ফিনিশ করলাম। এরপর হচ্ছে টক লঙ্কা ভাজি। এখানে আমি ৬ পিসের কাছাকাছি বড় লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না। আচ্ছা, ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে ছুরির ডগা দিয়ে এই যে এইভাবে কাটিং করে নেব। কাটিং বলতে পুরোটা চেরা লাগাবো না, সামান্য একটু জাস্ট বাকি থাকবে এতটা। এইভাবেই চেরা লাগিয়ে নেব।
আর এই টক লঙ্কা ভাজিটা ভাতের মধ্যে যদি থাকে, কারোর যদি অরুচি থাকে, মানে খেতে ইচ্ছা করে না, এক থালা ভাত একেবারে এক নিমিষে শেষ হয়ে যাবে। এই টক লঙ্কা ভাজিটা এতটাই খাবার এনার্জি বাড়ায় আর কি। সমস্ত লঙ্কাটা চেরা লাগানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু কটা তেল দিয়েছি। তেলের মধ্যে 2 টিস্পুন অফ সল্ট অ্যাড করলাম। আর ভালো করে তেলটা এবং লবণটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে লঙ্কাগুলো আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর ঢাকাটা অফ করে দিয়ে জাস্ট একবার মিশিয়ে নিয়ে ঢাকাটা অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ওয়েট করব। আচ্ছা, ঢাকাটা অফ করে 3 থেকে 4 মিনিট ওয়েট করার মানেই হচ্ছে লঙ্কার মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার থাকে সেটাও বেরিয়ে আসবে। আর সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, মানে সফট সফট ভাব হয়ে যাবে। ওপেন করলেই আপনারা দেখতেই পাবেন। আর দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সফট ভাব একদিকে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। আমি পাল্টে দিলাম, 2 ধারটা ভালো করে সুন্দরভাবে একইভাবে ভাজা হয়ে গেলে ব্যাস আবার কি, তেল থেকে ছেঁকে ছেঁকে এই যে লঙ্কাগুলো তুলে দিন আর একটা বাটির মধ্যে লেবুর রস মিশিয়ে, উফ, যা খেতে লাগে না, দারুণ অসাধারণ লাগে। তো আমার অলরেডি ম্যাক্সিমাম হয়ে গেছে। আর তেলটা একটু কমই দিয়েছি, তাও তেল বেরিয়েছে, এর মধ্যে ময়েশ্চারও আছে। তো লঙ্কাগুলো তুলে নিলাম, এরপর হচ্ছে একটা পাতিলেবুর রস মিশিয়ে নেব। ব্যাস আমার কিন্তু টক লঙ্কা ভাজি রেডি। কতটা সফট ভাব, ও দেখেই জিভে পানি চলে আসলো। এরপর হচ্ছে মশালা বেগুন ফ্রাই করবো। একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটা 2 ভাগ করতে হবে। 2 ভাগ করে বেগুনের যে মাঝে যে বীজগুলো থাকে সেগুলো একেবারে একটা চামচের সাহায্যেই বলেন, ছুরির সাহায্যেই বলেন, যে যেরকম পারবেন একেবারে বের করে নিতে হবে।
আচ্ছা, ফোনের অতিরিক্ত লাইটের কারণে কিন্তু একেবারে বোঝা যাচ্ছে না, তবে মাঝের যে আস্তরণগুলো থাকে সেগুলো একেবারে এইভাবে বের করে নিতে হবে। নিশ্চয়ই কিছু দেবে বলেছো। এই কোথা কোথা কি জানি না, হাফেজ হয়ে গেছে বললো। আমাকে বলছে আব্বাসের ছেলেকে জানো আন্টি, সৈয়দকে আছে। হ্যাঁ, বলছে ও তো আজান দিচ্ছে। আজান দিচ্ছে কেন? বলছে ও তো কোথাও হাফেজ শিখতে গিয়েছিল মাদ্রাসায়। কোন মাদ্রাসায় পড়ে? হাফেজ এখনো হয়নি হয়তো। আচ্ছা, মশালা বেগুন ভাজা করব, তার জন্য কয়েকটা সবজি লাগবে। এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে স্লাইসভাবে কেটে নিচ্ছি, এরপর ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আর এটির সাথে একটা পেঁয়াজও লাগছে, পেঁয়াজটাও খুব স্লাইসভাবে কেটে নেব। আর আমি কিন্তু কয়েকটা বিনস অলরেডি কেটে রেখে দিয়েছি, তো একটা বলের মধ্যে ট্রান্সফার করে দিলাম আলু, পেঁয়াজ কুচি এবং বিনস। বাকি আছে ধনেপাতা কুচিও আছে। আর আমি ফ্রেশ বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, এটা বেশ কুচি কুচি করে কাটিং করে নেব।
আচ্ছা, এখানে কিন্তু 10 থেকে 15 পিস রসুনের কোয়া নিয়েছি। এটাও কিন্তু খুব ছোট, ছোট করে ফাইনলি চপড করে নেব। আচ্ছা, রসুনটা কাটা হয়ে গেছে। এরপর 2 টা টমেটো লাগবে। টমেটোটাও কিন্তু খুব মিহি করে ছোট, ছোট করে চপ করে নেব। আচ্ছা, টমেটো কাটা হয়ে গেছে। মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিলাম। এরই সাথে বিনসটাও ছিল, কাঁচা মরিচও 4 থেকে 5 টা কাটিং করে রেখেছি। আচ্ছা, মেশাতে অসুবিধার জন্য একটা বড় সাইজের গামলাতে আমি অ্যাড করে নিলাম সমস্তটা। এরপর লাগছে একটা ডিম। আমি ডিমটাও ফাটিয়ে নেব, এর মধ্যে অ্যাড করে দেব। আর ডিমের সাথে অ্যাড করে দেবো 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে 1 টিস্পুন অফ ঘি অ্যাড করলাম ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে 1 টিস্পুন অফ কাসুন্দি অ্যাড করব, আর এরই সাথে অ্যাড করব 1 টিস্পুন অফ সয়া সস। আর এরপরই অ্যাড করব 1 টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার। আর সল্টটাও কিন্তু অ্যাড করতে ভুলবেন না। এরপর হচ্ছে মটরশুঁটি। এখন কিন্তু মটরশুঁটি পাওয়া যায় না, কিন্তু অনেক টাকা দাম নিয়েছে। আমি 100 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম। এবার মটরশুঁটিটা অ্যাড করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আমি 2 টিস্পুন অফ অ্যাড করলাম, আর এরই সাথে অ্যাড করব 2 টিস্পুন অফ টক দই। টক দইটা পানি ঝরানো একদম শুকনো নিতে হবে। আচ্ছা, আপাতত আর কিছুই লাগছে না। এরপর সমস্তটাকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে।
আচ্ছা, সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর হচ্ছে ভেজে নেব। এই যে মশলাটা রেডি করেছি আমরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে বলতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস সবজি যে অ্যাড করেছি যেন সিদ্ধ হয়ে যায়, আর এরই সাথে মশলাগুলোও যেন ভাজা হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু কড়াইয়ের মধ্যে 3 টিস্পুন অফ রিফাইন তেল অ্যাড করলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই যে বেগুনের জন্য যে পুরটা রেডি করেছি পুরোটা ঢেলে দিলাম, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে কিন্তু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, তেলের সাথে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মেশানোর পর ঢাকাটা অফ করে দিলাম, আর একটু রেস্ট রাখতে হয় যাতে সমস্ত ময়েশ্চারটা বেরিয়ে আসে আর ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ফাইনালি কিন্তু একেবারে ভাজা, ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আর গন্ধটা কিন্তু অনেকটাই অন্যরকম লাগছে। আচ্ছা, এরপর হচ্ছে বেগুনগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। বেগুনটা যেহেতু আমি কিছু করিনি, কাঁচাই আছে, আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিতে হবে। তেলের মধ্যে বেগুনটা 2 ধারটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই বেগুনগুলো অ্যাড করার পর ঢাকাটা অফ করে দিতে হবে যাতে ময়েশ্চারটা বেরিয়ে পড়ে আর নিচের দিকে সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। নিচের দিকটা ভাজা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে পাল্টে দেবো যাতে একেবারে ফাইনালি ফোর সাইডটা ভাজা ভাজা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এই নিচের দিকটা কিন্তু দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে পাল্টে দিলাম। আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর বেগুনের যে পুরটা রেডি করেছিলাম বেগুনের মধ্যে হাফ হাফ করে দুটার মধ্যেই দিয়ে দেবো। আচ্ছা, ভর্তি, ভর্তি করে দেওয়া হয়ে গেছে। এখন একটু তেল অ্যাড করব। আচ্ছা, ওপরেও একটু অ্যাড করলাম পুরের মধ্যে, আর নিচের দিকে কড়াইয়ের মধ্যেও অ্যাড করব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজা, ভাজা হয়ে যায়, আর যাতে বেগুনগুলো খুব তাড়াতাড়ি পুড়ে না যায়। এরপর হচ্ছে ঢাকাটা অফ করে দেব, আর ম্যাক্সিমাম ঘড়ি ধরে আমাদের 15 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। মাশাআল্লাহ, 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কতটা ময়েশ্চার বেরিয়েছে আর কীরকম দেখতে লাগছে। উফ! একেবারে সফট হয়ে গেছে না? দেখতে বুঝতেই পারছেন বেগুনগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, নরম, নরম হয়ে গেছে, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এতটাই খেতে দুর্দান্ত হয়েছিল এই মশালা বেগুন ভাজা। আমার তো অনেকটাই ফেভারিট এই বেগুন মশালা বেগুন ভাজা। তো ফাইনালি আমার বেগুন ভাজা রেডি, মশালা বেগুন ভাজা। এরপর হচ্ছে কাঁচা কলা ভাজবো। তো 4টা কলা কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে একদম পাতলা পাতলা করে একটু ক্যারাচেভাবে কেটেছি। এর মধ্যে অ্যাড করতে হবে হলুদের পাউডার, এরই সাথে অ্যাড করব ওই ধনিয়ার পাউডার। আচ্ছা, এরই সাথে অ্যাড করব জিরার পাউডার। 1 টিস্পুন অফ করেই আছে, কোয়ান্টিটিটা একেবারে সেম রেখেছি আমি। আচ্ছা, এরই সাথে অ্যাড করে দেবো 1 টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার, আর হচ্ছে কালারটা একটু সুন্দর আসার জন্য 1 টিস্পুন অফ ভর্তি করে কাশ্মীরি লাল মরিচের পাউডার। আচ্ছা, এরই সাথে অ্যাড করে দেবো সল্ট। সল্টটা একেবারেও ভুললে হবে না, তাই না?
আচ্ছা, সল্টার পর হচ্ছে 2 টিস্পুন অফ বেসন অ্যাড করব। বেসনের পর 1/2 টিস্পুন অফ ঝালমরিচের পাউডার অ্যাড করে দিলাম। আর এরই সাথে 1 টিস্পুন অফ চিকেন ফ্রাই মশলা, টেস্টটা অনেকটাই দুর্দান্ত আসার জন্য। আর এরই সাথে অ্যাড করব 1/2 টিস্পুন অফ গরম মশলার গুঁড়ো। এরপর হচ্ছে 4 স্পুন টমেটো সস অ্যাড করব। আর টমেটো সসের পর 1 টিস্পুন অফ কাসুন্দি। এরপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 5 মিনিট মতো রেস্টিংয়ে রাখতে হবে, যাতে সমস্ত ফ্লেভারটা কাঁচা কলার মধ্যে একেবারে অ্যাবসর্ব হয়ে যায়। আচ্ছা, 5 মিনিট পর ফিরে এলাম। এরপর হচ্ছে ঢাকাটা ওপেন করে দেখলাম অল্প পানি অ্যাড করে ভালো করে আবার মেশাতে হবে। আচ্ছা, পানিটা আমি ফার্স্টে অ্যাড করিনি, কারণ আমি চাইছিলাম সমস্ত মশলা যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি কাঁচা কলার মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়, আর ফ্লেভারটা কিন্তু একেবারে ভিতরে ভিতরে অ্যাবসর্ব হয়ে যায়। তার জন্যই পানিটা অ্যাড করিনি ফার্স্টেই। এরপর হচ্ছে পানিটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এরপর কি, একদম ছাঁকা তেলে ভাজতে হবে। আমি অলরেডি কড়াইয়ের মধ্যে তেলটা বেশ খানিকটা দিয়েছি, রিফাইন তেল। আর গরম হয়ে গেলে এই যে কাঁচা কলাগুলো ছেড়ে দেবো, আর মুচমুচে হয়ে গেলেই ভেজে তুলে নেব। আচ্ছা, কলাগুলো দেওয়ার পর কিন্তু যখন নিচের পোর্শনটা কালার চলে আসবে, আর তখনই পাল্টে দেবেন। আর দুই ধারটা বেশ মুচমুচে করে লাল লাল হয়ে গেলেই তেল থেকে ছেঁকে তুলে নিন। আর বাকি কলাগুলো এক সেম প্রসেসে ভেজে ভেজে তুলে নিন। তো আজ কিন্তু লাঞ্চে কী কী আইটেম করেছিলাম, কী কী তরকারি বানিয়েছিলাম, সবটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে প্রত্যেকবার মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।